ব্রেকিং নিউজ, নবম পে স্কেল নিয়ে সরকারের শীর্ষ মহলে চূড়ান্ত আলোচনা। এবার কি সত্যিই বদলাবে সরকারি কর্মচারীদের জীবন? বিস্তারিত জানুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আজকে আমরা নবম পে স্কেল নিয়ে এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব যা এর আগে কোথাও এতটা বিস্তারিতভাবে আলোচনা হয়নি। সারা দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী প্রতিটি দিন অপেক্ষা করছেন কবে তাদের জীবনে একটু স্বস্তি আসবে। সেই অপেক্ষার শেষ কি আসন্ন? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চেপে রাখুন। নবম পে স্কেলের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। দর্শক, আজকের প্রতিবেদন শুরু করতে চাই একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন দিয়ে। একটি দেশ কিভাবে এগিয়ে যায়? শুধু কি বড় বড় অবকাঠামো দিয়ে? শুধু কি বিশাল উন্নয়ন প্রকল্প দিয়ে? শুধু কি বিদেশি বিনিয়োগ দিয়ে? না, একটি দেশ এগিয়ে যায় তার মানুষের শক্তিতে। সেই মানুষগুলো যখন সুখী থাকে, সুস্থ থাকে এবং অনুপ্রাণিত থাকে, তখনই তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সবচেয়ে বেশি। বাংলাদেশের সরকারি কর্মচারীরা হলেন সেই মানুষ যারা দেশ পরিচালনার মূল দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিদিন কাজ করে যাচ্ছেন। তারা সুখী কিনা, তারা অনুপ্রাণিত কিনা, সেটার উপর অনেকটাই নির্ভর করছে এই দেশের ভবিষ্যৎ। আর এই কারণেই নবম পে স্কেল শুধু একটি বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি আসলে দেশের ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দর্শক, এবার আসা যাক আজকের মূল খবরে। প্রশাসনের একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে আমাদের কাছে যে তথ্য এসেছে তা হল, সরকারের শীর্ষ মহলে নবম পে স্কেল নিয়ে সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেই আলোচনায় শুধু পে স্কেল বাস্তবায়নের বিষয়টি নয়, বরং এটি কার্যকর করার সম্ভাব্য সময়সীমা নিয়েও কথা হয়েছে। এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর আগে সময়সীমার বিষয়ে কোনো আলোচনাই হয়নি। শুধু পে স্কেল দরকার এতটুকুই বলা হতো, কিন্তু এবার কখন বাস্তবায়ন হবে সেটা নিয়েও সুনির্দিষ্ট আলোচনা হচ্ছে। এটি একটি বিশাল অগ্রগতি। সূত্র আরও জানাচ্ছে, এই আলোচনায় অর্থনীতি বিশেষজ্ঞ এবং জনপ্রশাসন বিশেষজ্ঞরাও অংশ নিয়েছেন। শুধু কর্মকর্তারা নন, বাইরের বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হচ্ছে। এটাও একটি ইতিবাচক লক্ষণ। দর্শক, এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, একটু থামুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপুন। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। দর্শক, একটি বিষয় নিয়ে আজকে বিশেষভাবে কথা বলতে চাই, সেটি হলো সরকারি কর্মচারীদের কাজের চাপের বিষয়টি। অনেকে মনে করেন সরকারি চাকরি মানেই আরামের চাকরি, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। ঢাকার একটি সরকারি হাসপাতালে একজন চিকিৎসক কতটা চাপে কাজ করেন সেটা একবার ভাবুন। শত শত রোগী প্রতিদিন আসেন। প্রতিটি রোগীর সমস্যা মনোযোগ দিয়ে শুনতে হয়। সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করতে হয়। কখনো কখনো একটানা 12 থেকে 14 ঘন্টা কাজ করতে হয়। এই পরিশ্রমের পর মাস শেষে যে বেতন পান তা কি তার অবদানের সাথে সামঞ্জস্যপূর্ণ? স্পষ্টতই না। একইভাবে ভূমি অফিসের একজন কর্মচারী প্রতিদিন শত শত মানুষের জমির কাগজপত্র নিয়ে কাজ করেন। জেলা প্রশাসনের একজন কর্মকর্তা সকাল থেকে রাত পর্যন্ত নানা সমস্যা সমাধানে ব্যস্ত থাকেন। থানার একজন পুলিশ সদস্য দিনরাত এক করে মানুষের নিরাপত্তায় কাজ করেন। এই সবার অবদান অমূল্য, কিন্তু তাদের বেতন সেই অবদানের তুলনায় অনেক কম। দর্শক, এবার একটু ভিন্নভাবে হিসাব করা যাক। একজন তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারীর বর্তমান মূল বেতন ধরুন 8 থেকে 10 হাজার টাকার মতো। এর সাথে বিভিন্ন ভাতা মিলিয়ে মোট বেতন হয়তো 15 থেকে 18 হাজার টাকা। এই টাকায় ঢাকায় একটি পরিবার চালানো সম্ভব কিনা সেটা যে কেউ হিসাব করলেই বুঝতে পারবেন। শুধু বাড়ি ভাড়াই লাগে ন্যূনতম 8 থেকে 12 হাজার টাকা। তারপর খাবার খরচ, সন্তানের স্কুলের বেতন ও যাতায়াত খরচ, ওষুধপত্র ও চিকিৎসা খরচ, বিদ্যুৎ ও গ্যাস বিল, যাতায়াত খরচ, এই সব মিলিয়ে একটি 4 জনের পরিবারের ন্যূনতম মাসিক খরচ কমপক্ষে 25 থেকে 30 হাজার টাকা, আর বেতন মাত্র 15 থেকে 18 হাজার। এই ঘাটতিটা কিভাবে পূরণ হয়? হয় না, ধার করে চলতে হয় অথবা কষ্ট সহ্য করে বেঁচে থাকতে হয়। এই বাস্তবতাই নবম পে স্কেলের সবচেয়ে বড় যুক্তি। দর্শক, অর্থনীতির একটি মৌলিক নীতি আছে, সেটি হলো কর্মীর উৎপাদনশীলতা এবং তার আয়ের মধ্যে একটি সরাসরি সম্পর্ক থাকে। যখন কর্মী তার কাজের ন্যায্য পারিশ্রমিক পান, তখন তিনি বেশি পরিশ্রম করেন, বেশি উদ্ভাবনী হন, বেশি দায়িত্বশীল হন। বিপরীতে যখন কর্মী মনে করেন তার কাজের মূল্য দেওয়া হচ্ছে না, তখন তিনি ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়েন। বাংলাদেশের সরকারি প্রশাসনে এই দ্বিতীয় পরিস্থিতিটাই বেশি দেখা যাচ্ছে। অনেক কর্মচারী শুধু ঘড়ির কাঁটা মেনে অফিস করেন, বাড়তি কোনো উদ্যোগ নেওয়ার আগ্রহ নেই, নতুন কিছু করার অনুপ্রেরণা নেই। কারণ যতই করুন না কেন, বেতনের কোনো পরিবর্তন নেই। নতুন পে স্কেল এই পরিস্থিতি পরিবর্তন করতে পারে। যখন কর্মচারীরা অনুভব করবেন যে তাদের কাজের মূল্যায়ন হচ্ছে, তখন তারা স্বেচ্ছায় বেশি পরিশ্রম করবেন। এতে সরকারি সেবার মান উন্নত হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।
তো দর্শক, ভিডিওটি দেখছেন যারা, তাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চাপুন। নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। দর্শক, এবার কথা বলা যাক নবম পে স্কেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে। সেটি হলো পেনশন সংস্কারের বিষয়টি। দেশে এই মুহূর্তে লক্ষাধিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আছেন যারা পেনশনের উপর নির্ভর করে বেঁচে আছেন। তাদের অনেকের বয়স 70-80-র উপরে। সারা জীবন দেশের সেবা করেছেন, এখন বার্ধক্যে পেনশনের টাকায় সংসার চালাচ্ছেন। কিন্তু সেই পেনশনের পরিমাণ এত কম যে চিকিৎসা খরচই মেটানো কঠিন। একজন বয়স্ক মানুষের প্রতি মাসে ওষুধের পেছনে যে খরচ হয়, পেনশনের টাকায় সেটুকুও অনেক সময় মেটানো যায় না। সন্তানদের উপর নির্ভর করতে হয় অথবা কষ্ট করে বেঁচে থাকতে হয়। যে মানুষটি সারা জীবন দেশের জন্য কাজ করেছেন, বার্ধক্যে তিনি যদি এই কষ্টে পড়েন, তাহলে এটি একটি জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। নবম পে স্কেলের সাথে পেনশন সংস্কারও যদি আসে, তাহলে এই অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনেও একটু আলো আসবে। দর্শক, দেশের বিভিন্ন জেলা থেকে সরকারি কর্মচারীরা আমাদের চ্যানেলে মেসেজ পাঠিয়েছেন। তাদের মেসেজগুলো পড়লে বুকটা ভারী হয়ে আসে। একজন লিখেছেন, তিনি গত 5 বছর ধরে কোনো বিনোদনে যাননি, কারণ সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন। একজন লিখেছেন, তার মেয়ে ভালো রেজাল্ট করেছে কিন্তু কোচিং করাতে পারছেন না। একজন লিখেছেন, তিনি অসুস্থ কিন্তু চিকিৎসা করাতে পারছে না, কারণ টাকা নেই। এই মানুষগুলোর কষ্টের কথা যখন পড়ি, তখন বুঝতে পারি নবম পে স্কেল কতটা জরুরি। এটা কোনো বিলাসিতার দাবি নয়, এটা মানবিক মর্যাদার দাবি, বেঁচে থাকার ন্যূনতম সুযোগ পাওয়ার দাবি। দর্শক, এবার একটু বিশ্লেষণ করা যাক কেন সরকার এখন নবম পে স্কেলের দিকে ঝুঁকছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রথম কারণ হলো অর্থনৈতিক চাপ। দেশের বাজারে মূল্যস্ফীতি এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে সরকারি কর্মচারীদের বেতন না বাড়ালে প্রশাসনের কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। দ্বিতীয় কারণ হলো প্রশাসনিক দক্ষতার প্রয়োজনীয়তা, তাই তাদের অসন্তোষ দূর করা সরকারের জন্য জরুরি। দর্শক, শিক্ষা খাতের একটি বিশেষ সমস্যার কথা বলতে চাই। দেশে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেধাবী শিক্ষক আছেন যারা তাদের বিষয়ে আন্তর্জাতিক মানের গবেষণা করতে পারতেন, কিন্তু আর্থিক সংকটের কারণে গবেষণার পরিবর্তে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম পড়ানোয় বেশি সময় দেন, কারণ সেখান থেকে বাড়তি আয় হয়। এতে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। জ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে বাংলাদেশ পিছিয়ে পড়ছে। এই সমস্যার সমাধানও লুকিয়ে আছে নবম পে স্কেলে। যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যথেষ্ট বেতন পান, তাহলে তারা গবেষণায় বেশি মনোযোগ দিতে পারবেন। এতে দেশের জ্ঞান ও প্রযুক্তি খাত এগিয়ে যাবে। তো দর্শক, এই মুহূর্তে একটু সময় নিন, ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন, আপনার পরিচিত সকল সরকারি কর্মচারীদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চাপুন। দর্শক, নবম পে স্কেলের আলোচনায় একটি বিষয় প্রায় আসে, কোথা থেকে আসবে এই অর্থ? সরকার কি পারবে এই বাড়তি ব্যয় বহন করতে? এই প্রশ্নটা যৌক্তিক, তবে এর উত্তরও স্পষ্ট। বাংলাদেশে প্রতি বছর কর ফাঁকির কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায়। যদি কর আদায়ের ব্যবস্থা সঠিকভাবে হয়, তাহলে সরকারের আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। এছাড়া সরকারি বিভিন্ন খাতে অপচয় ও দুর্নীতি রোধ করলে যে অর্থ বাঁচবে তাও বিশাল। বিশেষজ্ঞরা বলছেন, শুধু এই দুটি ক্ষেত্রে উন্নতি হলেই নবম পে স্কেলের বাড়তি ব্যয় মেটানো সম্ভব। তাছাড়া নতুন পে স্কেলে বেতন বাড়লে কর্মচারীদের আয়কর বাড়বে, বাড়তি খরচে ভ্যাট বাড়বে। এই বাড়তি রাজস্ব সরকারের কোষাগারে ফিরে আসবে। তাই নতুন পে স্কেল আসলে একটি চক্রাকার সুবিধা তৈরি করে। বেতন বাড়লে ব্যয় বাড়ে, ব্যয় বাড়লে কর বাড়ে, কর বাড়লে সরকারের আয় বাড়ে। দর্শক, এবার কিছু ঐতিহাসিক তথ্য তুলে ধরতে চাই। বাংলাদেশে প্রতিটি পে স্কেলের পর এটি নির্দিষ্ট প্রবণতা দেখা গেছে। পে স্কেল বাস্তবায়নের পরের বছরগুলোতে সরকারি সেবার মানে কিছুটা উন্নতি হয়েছে, কর্মচারীদের মনোবল বেড়েছে, দুর্নীতির হার কিছুটা কমেছে এবং সরকারি অফিসে মানুষের যাওয়ার অভিজ্ঞতা কিছুটা উন্নত হয়েছে। এই প্রবণতা থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। সরকারি কর্মচারীদের ভালো রাখলে সরকারি সেবাও ভালো হয়, আর সরকারি সেবা ভালো হলে সাধারণ মানুষের জীবন সহজ হয়। তাই নবম পে স্কেল এটি শুধু কর্মচারীদের বিষয় নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের বিষয়। দর্শক, প্রতিবেদনের শেষ পর্যায়ে এসে একটি স্বপ্নের কথা বলতে চাই। ধরুন, নবম পে স্কেল বাস্তবায়িত হলো, সারা দেশে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর মুখে হাসি ফুটল। একজন শিক্ষক তার সন্তানকে ভালো স্কুলে দিতে পারলেন, একজন নার্স তার অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে যেতে পারলেন, একজন পুলিশ সদস্য ঈদের দিনে পরিবারকে নতুন কাপড় দিতে পারলেন, একজন কৃষি কর্মকর্তা তার মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারলেন। এই ছোট ছোট সুখগুলো একত্রিত হলে কি হয়? এই সুখী মানুষগুলো তাদের কাজে আরও মনোযোগ দেবেন, আরও ভালো সেবা দেবেন, আরও দায়িত্বশীল হবেন এবং তাদের এই ভালো কাজের ফল পাবে দেশের কোটি কোটি মানুষ। এই স্বপ্নটা অবাস্তব নয়, এটা সম্ভব। শুধু দরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত।
দর্শক, সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি আমরা সবাই। সেই দিন যত তাড়াতাড়ি আসুক, এটাই আমাদের কামনা। এবং সেই দিনের খবর আপনারা সবার আগে পাবেন একমাত্র আমাদের চ্যানেলের মাধ্যমে। এই প্রতিশ্রুতি আমাদের। দেশের প্রতিটি সরকারি কর্মকর্তা ও কর্মচারীর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানাই। আপনারা নীরবে কাজ করে যাচ্ছেন। আপনাদের অবদান হয়তো সবসময় স্বীকৃতি হয় না, কিন্তু এই দেশ আপনাদের ছাড়া চলতে পারে না। আপনারা এই দেশের মেরুদণ্ড এবং আপনাদের ন্যায্য পাওনা পাওয়ার দিন অবশ্যই আসবে। আজকের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। নিচে কমেন্টে জানান নবম পে স্কেল নিয়ে আপনার মতামত কি এবং আপনি কতটা আশাবাদী। আপনার পরিচিত সকল সরকারি কর্মচারী বন্ধু ও পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চাপুন। নবম পে স্কেলের প্রতিটি আপডেট সবার আগে পেতে শুধুমাত্র আমাদের সাথেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন। নবম জাতীয় বেতন স্কেল নিয়ে এমন কিছু তথ্য সামনে এসেছে যা আগে কখনো এত স্পষ্টভাবে প্রকাশ পায়নি। বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও কর্মকর্তা যে স্বপ্নটা দেখে আসছিলেন, সেই স্বপ্নটা আজ বাস্তবে রূপ নেওয়ার সবচেয়ে কাছে এসে গেছে। কর্মচারীদের সর্বনিম্ন বেতন ১৬,৫০০ টাকা এবং কর্মকর্তাদের সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা নির্ধারণের যে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, সেটি এখন গেজেট প্রকাশের একেবারে শেষ ধাপে এসে দাঁড়িয়েছে। তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় এখন দিনরাত এক করে কাজ করে যাচ্ছে। আজকের এই প্রতিবেদনে এমন কিছু নতুন তথ্য রয়েছে যা প্রতিটি সরকারি চাকরিজীবীর জানা দরকার। তাহলে দেরি না করে চলুন বিস্তারিত জেনে নিই। তার আগে একটাই অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হননি তারা এখনই সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং নোটিফিকেশন বেলটি চালু রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট একটিও মিস না হয়। দর্শক, আজকের প্রতিবেদনে প্রবেশ করার আগে একটু পেছনে ফিরে তাকানো দরকার, কারণ একটা সমস্যার গভীরতা না বুঝলে সেই সমস্যার সমাধানের গুরুত্ব বোঝা যায় না। বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা গত কয়েক বছর ধরে একটি অদ্ভুত পরিস্থিতির মধ্যে আছেন। একদিকে দেশে তারা সবচেয়ে নিরাপদ চাকরি করছেন, অন্যদিকে সেই চাকরির বেতন দিয়ে সংসার চালানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে। বাজারে গেলেই মাথা ঘুরে যায়। চালের কেজি যা ছিল তার দ্বিগুণ হয়ে গেছে। তেলের দাম আকাশ ছুঁয়েছে। সবজির দাম এমন জায়গায় গেছে যে মাছ মাংস ছেড়ে দিয়ে শুধু সবজিও খাওয়ার সাশ্রয় থাকছে না। একটি শিশুর পড়ালেখার খরচ, কোচিং, বই, স্কুলের ফি এগুলো মেটাতে গেলে বেতনের বড় অংশই শেষ হয়ে যায়। আর বাড়ি ভাড়া তো আরেকটা বিশাল চাপ। ঢাকায় একটা মাঝারি মানের ফ্ল্যাটের ভাড়াই বেতনের প্রায় অর্ধেক চলে যায়। জেলা শহরেও এই চাপ এখন অনুভূত হচ্ছে। এই বাস্তবতার মধ্যে একজন সরকারি কর্মচারী কিভাবে দিন পার করছেন সেটা যদি কখনো কাছে থেকে দেখেন তাহলে বুকটা ভারী হয়ে আসে। সকালবেলা বাজারে গিয়ে হিসাব করতে করতে কেনাকাটা করেন। মাসের মাঝামাঝি সময় পকেট ফাঁকা হয়ে যায়। তারপর পরিচিত জনদের কাছে হাত পাততে হয়। অফিসের আগাম বেতন নিতে হয়। কিস্তিতে সংসারের জিনিস কিনতে হয়। এই কষ্টের ছবিটা কেবল একজন কর্মচারী নয়, এটা তার পুরো পরিবারের ছবি। তার স্ত্রী জানেন, তার সন্তান জানে, তার বৃদ্ধ মা বাবা জানেন যে এই মাসে কতটা কষ্টের সংসার চলেছে। এই দীর্ঘ কষ্টের কথা মাথায় রেখেই আজকের প্রতিবেদনটি আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কারণ আজ 23 এপ্রিল 2026 তারিখে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পথে এমন কিছু অগ্রগতির খবর এসেছে যা কর্মচারীদের দীর্ঘদিনের হতাশাকে আশায় পরিণত করবে। পে কমিশনের সূত্রগুলো আজ জানিয়েছে যে গেজেট প্রকাশের প্রশাসনিক প্রক্রিয়া এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যে কোনো দিন এই গেজেট প্রকাশিত হতে পারে এবং সেই মুহূর্ত থেকেই নবম জাতীয় বেতন স্কেল আইনি কাঠামোতে প্রবেশ করবে। আজকের প্রতিবেদনে সবচেয়ে নতুন যে তথ্যটি এসেছে সেটি হলো বেতন বৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মচারীদের চিকিৎসা সুবিধা আমূল পরিবর্তনের একটি প্রস্তাব পে কমিশনের সুপারিশে যুক্ত হয়েছে। বর্তমানে একজন সরকারি কর্মচারী মাসে যে চিকিৎসা ভাতা পান তা দিয়ে একটি সাধারণ ডাক্তার দেখানোর খরচও মেটানো যায় না। কিন্তু নতুন বেতন স্কেলে চিকিৎসা ভাতা এমনভাবে নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে যাতে একজন কর্মচারী তার পরিবারকে নিয়ে একটি মানসম্পন্ন স্বাস্থ্য সেবা নিতে পারেন। এই পরিবর্তনটি হয়তো অনেকের দৃষ্টিতে কম গুরুত্বপূর্ণ মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ দেশের সাধারণ সরকারি কর্মচারীদের সবচেয়ে বড় আর্থিক ধাক্কাটা আসে অসুস্থতার সময়। একটু বড় কোনো অসুখ হলেই কয়েক মাসের বেতন এক নিমিষে উড়ে যায়। নতুন চিকিৎসা সুবিধা এই ধাক্কাটা কমিয়ে আনতে সাহায্য করবে। দর্শক, আজকের বৈঠকে বাড়ি ভাড়া ভাতার বিষয়েও একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বর্তমানে সরকারি কর্মচারীরা মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ বাড়ি ভাড়া ভাতা হিসেবে পান, কিন্তু রাজধানী ঢাকা এবং অন্যান্য বিভাগীয় শহরগুলোতে বাড়ি ভাড়া এতটাই বেড়ে গেছে যে এই ভাতা দিয়ে ভাড়ার সামান্য অংশ মেটানো যাচ্ছে না। পে কমিশনের সুপারিশে বাড়ি ভাড়া ভাতাকে শহরভেদে আলাদাভাবে নির্ধারণ করার প্রস্তাব রয়েছে। ঢাকায় কর্মরত কর্মচারীরা বেশি ভাতা পাবেন, জেলা শহরে কর্মরতরা সেই অনুযায়ী ভাতা পাবেন এবং গ্রামাঞ্চলে কর্মরতদের জন্য আলাদা হার নির্ধারণ করা হবে।
এই শহরভেদে বাড়ি ভাড়া ভাতার নতুন ব্যবস্থাটি অত্যন্ত যুক্তিসঙ্গত, কারণ ঢাকায় থাকার খরচ এবং একটি ছোট জেলা শহরে থাকার খরচ এক নয়। তারেক রহমান এই প্রস্তাবটিকে সমর্থন করেছেন এবং জানিয়েছেন যে কর্মচারীদের বাস্তব জীবনযাত্রার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ভাতা কাঠামো তৈরি হল এই সংস্কারের মূল লক্ষ্য। কেবল সংখ্যায় বেতন বাড়ানো নয়, বাস্তব জীবনে যাতে সত্যিকারের পরিবর্তন আসে সেটি নিশ্চিত করাই তার সরকারের অঙ্গীকার। দর্শক, আজকের প্রতিবেদনে পে কমিশনের চেয়ারম্যান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন যে নবম জাতীয় বেতন স্কেলে শুধু বেতন বৃদ্ধি নয়, বেতন কাঠামোর আধুনিকায়নও করা হচ্ছে। অর্থাৎ বেতন নির্ধারণের যে পুরনো পদ্ধতি ছিল সেটাকে ঢেলে সাজানো হচ্ছে। নতুন পদ্ধতিতে কর্মচারীদের কর্মদক্ষতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন বৃদ্ধির সুযোগ রাখা হবে। যে কর্মচারী ভালো কাজ করবেন, দক্ষতার পরিচয় দেবেন, তিনি দ্রুত বেতন বৃদ্ধির সুযোগ পাবেন। এটি কর্মচারীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করবে এবং সরকারি সেবার মান উন্নত করবে। এই বিষয়টি নিয়ে তারেক রহমান বিশেষভাবে উৎসাহী। তিনি মনে করেন যে কেবল বেতন বাড়ালেই সরকারি প্রশাসনের মান উন্নয়ন হবে না, যদি না কর্মীদের মধ্যে ভালো কাজ করার একটা প্রণোদনা তৈরি না হয়। দক্ষতা ভিত্তিক বেতন বৃদ্ধির এই পদ্ধতি সেই প্রণোদনা তৈরি করবে এবং সরকারি চাকরিকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলবে। দর্শক, আজকের প্রতিবেদনে একটি বিষয় বিশেষভাবে উঠে এসেছে যা অনেক কর্মচারীর মনে প্রশ্ন জাগাচ্ছিল। সেটি হলো মহার্ঘ ভাতার বিষয়টি। বর্তমানে অনেক কর্মচারী মহার্ঘ ভাতা পান, যা মুদ্রাস্ফীতির বিপরীতে একটি সুরক্ষা হিসেবে কাজ করে। নতুন বেতন স্কেলে এই মহার্ঘ ভাতার ব্যবস্থা রাখা হবে কিনা সেটা নিয়ে অনেক কর্মচারীর মধ্যে সংশয় ছিল। আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান স্পষ্ট করে জানিয়েছেন যে নতুন বেতন স্কেলেও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখার একটি ব্যবস্থা থাকবে। প্রতি বছর মুদ্রাস্ফীতির হার বিবেচনায় নিয়ে বেতনে একটি স্বয়ংক্রিয় সমন্বয়ের প্রস্তাব রয়েছে। এটি নিশ্চিত করবে যে নতুন বেতন স্কেল কার্যকর হওয়ার পরেও মুদ্রাস্ফীতির কারণে করকৃত আয়, রক্ষিত আয় কমে না যায়। এটি একটি অত্যন্ত দূরদর্শী সিদ্ধান্ত, কারণ আমরা দেখেছি যে বেতন স্কেল চালু হওয়ার কয়েক বছরের মধ্যেই মুদ্রাস্ফীতির কারণে প্রকৃত মজুরির মান কমে যায়। স্বয়ংক্রিয় সমন্বয়ের ব্যবস্থা থাকলে এই সমস্যাটা অনেকটাই কমে আসবে এবং কর্মচারীরা দীর্ঘমেয়াদেও তাদের ক্রয় ক্ষমতা ধরে রাখতে পারবেন। আজকের বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু জানিয়েছেন যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নে যে বাজেট প্রয়োজন তার অর্থায়নের বিষয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি হয়েছে। আংশিক বেতন স্কেলে যে ৭৫,০০০ কোটি টাকা লাগবে তার একটি বড় অংশ আসবে জাতীয় রাজস্ব বোর্ডের বাড়তি কর আদায় থেকে। বাকি অংশ আসবে উন্নয়ন বাজেটের কিছু অগ্রাধিকার পুনর্বিন্যাস করে। তিনি জানিয়েছেন যে এই অর্থায়নের পরিকল্পনা শতভাগ বাস্তবসম্মত এবং দেশের সামগ্রিক আর্থিক কাঠামোর মধ্যেই এটি বাস্তবায়ন করা সম্ভব। এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় বড় ঘোষণার পর প্রশ্ন ওঠে যে টাকা কোথা থেকে আসবে। এবার সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এবং একটি সুনির্দিষ্ট অর্থায়নের পথ দেখানো হয়েছে। এটি প্রমাণ করে যে কেবল রাজনৈতিক সদিচ্ছা নয়, আর্থিক পরিকল্পনাও সম্পন্ন হয়েছে। দর্শক, আজকের প্রতিবেদনে আরও একটি নতুন তথ্য সামনে এসেছে যেটা কর্মচারীদের জন্য অত্যন্ত আনন্দের। সেটি হলো নতুন বেতন স্কেলে বার্ষিক ইনক্রিমেন্টের হারও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। বর্তমানে একজন কর্মচারী প্রতি বছর যে ইনক্রিমেন্ট পান সেটা তুলনামূলকভাবে কম। নতুন বেতন স্কেলে এই ইনক্রিমেন্টের হার বাড়ানো হবে যাতে প্রতি বছর একজন কর্মচারীর বেতন একটি অর্থবহ পরিমাণে বাড়ে। দীর্ঘদিন চাকরি করলে এই বাড়তি ইনক্রিমেন্টের কারণে একজন কর্মচারীর মোট বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এটি অভিজ্ঞতাকে পুরস্কৃত করার একটি উপায় এবং দীর্ঘদিন সরকারি চাকরিতে থাকার একটি প্রণোদনাও বটে। তারেক রহমান আজকের দিনে এই বিষয়ে বলেছেন যে একজন কর্মচারী যত বেশি দিন সরকারের সেবা করবেন তার অভিজ্ঞতা তত বাড়বে এবং সেই অভিজ্ঞতার মূল্যায়ন করাটা রাষ্ট্রের দায়িত্ব। বার্ষিক ইনক্রিমেন্টের হার বাড়ানোর মাধ্যমে সেই দায়িত্বের একটি অংশ পালন করা হচ্ছে। দর্শক, আজকের বৈঠকে যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সেটা হলো বাস্তবায়নের সময়সীমা। তারেক রহমান আজ স্পষ্টভাবে জানিয়েছেন যে আসন্ন ঈদের আগেই প্রথম ধাপের বেতন কার্যকর করার বিষয়ে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। গেজেট প্রকাশ হওয়ার পর দ্রুততার সঙ্গে প্রতিটি সরকারি দপ্তরে নতুন বেতন কার্যকর করার নির্দেশনা পাঠানো হবে। অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে এই নির্দেশনার খসড়া তৈরি করে রেখেছে, যাতে গেজেট প্রকাশ হওয়া মাত্রই সেটি সকল দপ্তরে পাঠানো যায়। এই প্রস্তুতি প্রমাণ করে যে কেবল ঘোষণা নয়, বাস্তবায়নের পুরো পথটাও মাথায় রাখা হয়েছে। পে কমিশনের চেয়ারম্যান আজকের বৈঠকে একটি কথা বলেছেন যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, আমরা চাই এই ঈদে প্রতিটি সরকারি কর্মচারীর পরিবারে একটু বাড়তি আনন্দ আসুক। দীর্ঘদিন ধরে তারা যে কষ্ট করেছেন, যে অপেক্ষা করেছেন, সেই অপেক্ষার পুরস্কার হিসেবে এই ঈদটা তাদের জন্য একটু আলাদা হোক। এটা কেবল একটা সুইচ অন করার মতো সহজ কাজ নয়, এর পেছনে অনেক প্রশাসনিক প্রক্রিয়া আছে, কিন্তু আমরা সেই প্রক্রিয়া যথাসম্ভব দ্রুত সম্পন্ন করার চেষ্টা করছি। এই কথাগুলো শুনলে বোঝা যায় যে পে কমিশনও কর্মচারীদের মানবিক দিকটা বুঝছে।
শুধু পরিসংখ্যান আর অঙ্ক নয়, মানুষের আনন্দ ও কষ্টের কথাটাও তারা মনে রাখছেন। দর্শক, আজকের প্রতিবেদনে দ্বিতীয় ধাপ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। তারেক রহমান আজ প্রথমবারের মতো একটি সুনির্দিষ্ট ইঙ্গিত দিয়েছেন যে প্রথম ধাপ কার্যকর হওয়ার ঠিক 6 মাসের মধ্যে দ্বিতীয় ধাপও কার্যকর করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই 6 মাসের সময়সীমাটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে পে কমিশন সূত্রে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। যদি এই সময়সীমা বাস্তবায়িত হয়, তাহলে প্রথম ধাপ কার্যকর হওয়ার মাত্র 6 মাসের মধ্যেই কর্মচারীরা পূর্ণাঙ্গ নবম জাতীয় বেতন স্কেলের সম্পূর্ণ সুবিধা পাবেন। এটি একটি অত্যন্ত উৎসাহজনক তথ্য, কারণ অতীতে দেখা গেছে যে প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছে। 6 মাসের মধ্যে দ্বিতীয় ধাপ কার্যকর হলে কর্মচারীরা তুলনামূলক দ্রুত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ সুবিধা পাবেন এবং তাদের দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনাও সহজ হবে। দর্শক, আজকের প্রতিবেদনে পে কমিশন সূত্রে আরও জানা গেছে যে নতুন বেতন স্কেলে সরকারি কর্মচারীদের সন্তানদের শিক্ষা সহায়তা ভাতা বাড়ানোর একটি প্রস্তাব রয়েছে। বর্তমানে এই ভাতা এতটাই সামান্য যে তা প্রায় প্রতীকী, কিন্তু নতুন প্রস্তাবে এই ভাতাকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে যাতে একজন কর্মচারীর সন্তানের শিক্ষার খরচের একটি অর্থবহ অংশ এই ভাতা থেকে মেটানো সম্ভব হয়। এটি কর্মচারীদের পরিবারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা হবে, কারণ শিক্ষার খরচ এখন এতটাই বেশি যে এটি সরকারি পরিবারগুলোর সবচেয়ে বড় আর্থিক চাপগুলোর একটি। তারেক রহমান এই বিষয়ে বলেছেন যে একটি সুশিক্ষিত প্রজন্ম তৈরি করতে হলে সরকারি কর্মচারীদের সন্তানরাও যাতে মানসম্পন্ন শিক্ষার সুযোগ পান সেটি নিশ্চিত করতে হবে। শিক্ষা সহায়তা ভাতা বৃদ্ধির মাধ্যমে সেই লক্ষ্য অর্জনে একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে। দর্শক, আজকের সম্পূর্ণ প্রতিবেদন পর্যালোচনা করলে যে চিত্রটা সামনে আসে সেটা একটা পরিপূর্ণ ও সুসমন্বিত পরিকল্পনার চিত্র। শুধু বেতন বাড়ানো নয়, চিকিৎসা ভাতা বাড়ানো, বাড়ি ভাড়া ভাতা যুক্তিসঙ্গত করা, বার্ষিক ইনক্রিমেন্ট বাড়ানো, শিক্ষা সহায়তা ভাতা বৃদ্ধি করা, মুদ্রাস্ফীতির সঙ্গে স্বয়ংক্রিয় সমন্বয়ের ব্যবস্থা রাখা, দক্ষতা ভিত্তিক পদোন্নতির সুযোগ তৈরি করা, এই পুরো প্যাকেজটাই এবার একসঙ্গে আসছে। এটা কেবল একটা বেতন বৃদ্ধির সংস্কার নয়, এটা সরকারি চাকরি ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ আধুনিকায়ন। আজ 23 এপ্রিল 2026 তারিখে গেজেট প্রকাশের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ঈদের আগে প্রথম ধাপ কার্যকর করার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। প্রথম ধাপ কার্যকর হওয়ার 6 মাসের মধ্যে দ্বিতীয় ধাপ আনার পরিকল্পনা রয়েছে। চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা ও শিক্ষা সহায়তা ভাতা সংস্কারের প্রস্তাব রয়েছে। মুদ্রাস্ফীতির বিপরীতে স্বয়ংক্রিয় সমন্বয়ের ব্যবস্থা আসছে। দক্ষতা ভিত্তিক বেতন বৃদ্ধির নতুন পদ্ধতি চালু হবে। বার্ষিক ইনক্রিমেন্টের হার বাড়ানো হচ্ছে, আর তারেক রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে পুরো পরিকল্পনা দ্রুত গতিতে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই ছিল আজকের সম্পূর্ণ প্রতিবেদন। আজ 23 এপ্রিল 2026 তারিখটি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের ইতিহাসে একটি বিশেষ দিন হয়ে থাকবে, কারণ এই দিনে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পথে সবচেয়ে পরিপূর্ণ ও সুসংগঠিত চিত্র সামনে এসেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান এখন আর কল্পনা নয়, এটা বাস্তব। সেই বাস্তবতার প্রতিটি আপডেট আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলটি চাপ দিয়ে নোটিফিকেশন চালু রাখুন এবং ভিডিওটি আপনার পরিচিত সরকারি চাকরিজীবীদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকের এই দিনটি সোনার অক্ষরে লেখা থাকবে, কারণ আজ এমন একটি খবর এসেছে যার জন্য এই দেশের প্রায় 9 লাখ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের কোটি মানুষ গত 1 যুগেরও বেশি সময় ধরে প্রতিটি ভোরে ঘুম থেকে উঠে আশায় বুক বেঁধেছেন। প্রতিটি রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে মনে একটাই প্রশ্ন করেছেন, আর কতদিন? আজ সেই প্রশ্নের উত্তর এসেছে। আজ সেই অপেক্ষার পরিসমাপ্তি ঘটেছে এবং আজ যে সংবাদটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি শুনে আপনার বুকের ভেতরে একটা স্বস্তির ঢেউ উঠবেই, কারণ এই খবরটি কেবল একটি ঘোষণা নয়, এটি একটি প্রতিজ্ঞার পূর্ণতা। এটি একটি জাতির সেবকদের প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি। আজ চূড়ান্তভাবে এবং আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলো জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট, এবং এই ঘোষণার সাথে সাথে বদলে গেল লাখো মানুষের ভাগ্যের অঙ্ক। কিন্তু এই ঘোষণাটি কিভাবে এলো, কোনো পথে এলো, এর পেছনে কি ছিল? আজকের পুরো গল্পটা না জানলে এই সিদ্ধান্তের গভীরতা বোঝা সম্ভব নয়। তাই শুরু থেকে বলি, আজ সকালটা ছিল অন্যরকম। রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি নিরাপত্তা, কারণ আজকের বৈঠকটি ছিল অসাধারণ গুরুত্বের। দেশের সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারক, প্রশাসনিক বিশেষজ্ঞ এবং জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন কমিটির শীর্ষস্থানীয় সদস্যরা একে একে জড়ো হচ্ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত, অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্তা ব্যক্তিরা উপস্থিত এবং সর্বশেষে উপস্থিত হন বর্তমান সরকারের অর্থমন্ত্রী। তাদের সবার চেহারায় একটাই ভাষা, আজকের বৈঠকে যা সিদ্ধান্ত হবে তা দেশের ইতিহাস পাল্টে দেবে।
প্রধানমন্ত্রী যখন কক্ষে প্রবেশ করলেন, পুরো বৈঠকের পরিবেশ হয়ে উঠল পিনপতন নীরব। একটা অদৃশ্য চাপ ছিল সেই কক্ষে, কারণ উপস্থিত প্রত্যেকেই জানতেন আজকের এই ঘরে যে সিদ্ধান্ত হবে তা বাইরে অপেক্ষা করা কোটি মানুষের জীবন বদলে দেবে। বৈঠকের শুরুতেই বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে একটি বিস্তারিত এবং অত্যন্ত তথ্যবহুল উপস্থাপনা শুরু হয়। প্রজেক্টরের আলোয় ভেসে ওঠে একটার পর একটা গ্রাফ, পরিসংখ্যান এবং তুলনামূলক বিশ্লেষণ। সেখানে দেখানো হয় গত 10 বছরে বাংলাদেশে একজন সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ঠিক কতটা বেড়েছে। চালের দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে, রান্নার তেলের দাম বেড়েছে, বাসা ভাড়া বেড়েছে, সন্তানের স্কুলের বেতন বেড়েছে, ডাক্তারের ফি বেড়েছে, ওষুধের দাম বেড়েছে। প্রতিটি খাতে ব্যয় বেড়েছে কয়েক গুণ। অথচ একজন সরকারি কর্মচারীর বেতন সেই তুলনায় কোথায় দাঁড়িয়ে আছে? এই প্রশ্নের উত্তর দেখে বৈঠক কক্ষে উপস্থিত অনেকেই নিজের অজান্তেই একটু থমকে গেলেন, কারণ সংখ্যাগুলো অত্যন্ত নির্মম সত্য বলছিল। কর্মকর্তারা একের পর এক তুলে ধরলেন এই অসামঞ্জস্যের ভয়াবহ চিত্র। তারা দেখালেন একজন নিম্ন গ্রেডের সরকারি কর্মচারী প্রতি মাসে যে বেতন পান তার সিংহভাগই চলে যায় বাসা ভাড়ায়। বাকি যা থাকে তা দিয়ে পরিবারের বাজার, সন্তানের পড়াশোনা এবং চিকিৎসা, এই তিনটি মৌলিক চাহিদার একটিও সঠিকভাবে পূরণ করা সম্ভব হয় না। মাসের মাঝামাঝি সময়ে টাকা ফুরিয়ে যায়, তখন ধার করতে হয়। পরের মাসে বেতন আসলে সেই ধার শোধ করতে গিয়ে আবার ঘাটতি পড়ে। এভাবেই ঘুরতে থাকে একটা অদৃশ্য ঋণের চাকা। এই চাকার মধ্যে একজন মানুষ কতটা মানসিক চাপে থাকেন, কতটা অসহায় বোধ করেন, সেটা যারা এই পরিস্থিতিতে কখনো পড়েননি তারা সম্পূর্ণ অনুভব করতে পারবেন না। বিশেষভাবে উঠে এলো 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের প্রসঙ্গ। এই গ্রেডের কর্মচারীরা হলেন মূলত অফিস সহকারী, ড্রাইভার, পিয়ন, মাঠকর্মী এবং নানা সহায়ক পদের কর্মচারী, যারা সরকারি ব্যবস্থার একেবারে নিচের তলায় থেকে পুরো কাঠামোকে ধরে রাখেন। এদের ছাড়া কোনো সরকারি কার্যালয় একটি দিনও চলতে পারে না। অথচ এই মানুষগুলোই সবচেয়ে বেশি উপেক্ষিত, সবচেয়ে বেশি আর্থিক কষ্টে। বৈঠকে যখন তাদের বাস্তব জীবনের কিছু চিত্র তুলে ধরা হলো, তখন কক্ষের পরিবেশ ভারী হয়ে উঠল। একজন পিয়নের কথা উঠল, যিনি প্রতিদিন ভোরে উঠে 3 কিলোমিটার হেঁটে বাস স্টেশনে যান, কারণ রিকশার ভাড়া দেওয়ার সামর্থ্য নেই। একজন মাঠকর্মীর কথা উঠল, যার ছেলে মেধাবী হওয়া সত্ত্বেও ভালো কলেজে ভর্তি হতে পারেনি, কারণ ভর্তি ফি দেওয়ার টাকা ছিল না। একজন অফিস সহকারীর কথা উঠল, যিনি নিজে অসুস্থ হয়েও ডাক্তারের কাছে না গিয়ে সংসারের খরচ বাঁচাতে বাজার থেকে ওষুধ কিনে খাচ্ছেন। এই গল্পগুলো শুনতে শুনতে অনেক জ্যেষ্ঠ কর্মকর্তার চোখে জল আসার উপক্রম হলো, কারণ এগুলো শুধু গল্প নয়, এগুলো এই দেশের লাখো মানুষের প্রতিদিনের বাস্তব জীবন। এরপর অর্থমন্ত্রী তার বক্তব্যে অত্যন্ত স্পষ্ট করে বললেন, এই পে স্কেল বাস্তবায়ন সরকারের জন্য শুধু একটি ব্যয় নয়, এটি একটি বিনিয়োগ, এবং এটি সবচেয়ে লাভজনক বিনিয়োগ। তিনি বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে দেখালেন, যে দেশ তার সরকারি কর্মচারীদের সঠিক বেতন এবং সুযোগ সুবিধা নিশ্চিত করেছে, সেই দেশের প্রশাসন হয়েছে দুর্নীতিমুক্ত, কার্যকর এবং জনবান্ধব। তিনি সরাসরি বললেন, একজন কর্মচারী যখন মাসের শেষে টাকার জন্য দুশ্চিন্তায় থাকেন, তখন তার পক্ষে সততার পথে থাকা অনেক কঠিন। কিন্তু যখন তার পরিবারের মৌলিক চাহিদাগুলো পূরণ হয়, তখন সে অনায়াসে সৎ থাকতে পারেন। এই সত্যিটা আজ আর শুধু কথার কথা নয়, আজ এটি নীতিতে পরিণত হলো। দীর্ঘ এবং গভীর আলোচনার পর বৈঠকে একটা নীরবতা নামল। সবার দৃষ্টি প্রধানমন্ত্রীর দিকে। তিনি বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। সেই নীরবতার প্রতিটি মুহূর্ত যেন একটা যুগের সমান মনে হচ্ছিল। তারপর প্রধানমন্ত্রী সোজা হয়ে বসলেন, গলা পরিষ্কার করলেন এবং অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন, দেরি করার কোনো কারণ নেই, আজই গ্যাজেট চূড়ান্ত হবে। আগামীকাল 1 এপ্রিল থেকে জাতীয় নবম পে স্কেল সারা দেশে পূর্ণাঙ্গরূপে কার্যকর হবে। এই কথাটুকু বলার সাথে সাথে বৈঠক কক্ষে যে প্রতিক্রিয়া হলো, সেটা বর্ণনার ভাষা নেই। দীর্ঘ এক যুগের প্রতীক্ষার বাঁধ ভেঙে পড়ল। উপস্থিত সকলের মুখে স্বস্তির হাসি, চোখে আনন্দের আলো। একটা নতুন অধ্যায়ের সূচনা হলো সেই মুহূর্তে। এবার আসুন বিস্তারিত জানি এই নতুন পে স্কেলে কি কি পরিবর্তন আনা হয়েছে এবং একজন সরকারি কর্মচারীর জীবনে এই পরিবর্তনগুলো কিভাবে প্রভাব ফেলবে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনটি এসেছে মূল বেতনে। বিশেষত নিম্ন এবং মধ্যম স্তরের কর্মচারীদের মূল বেতন এবার এমনভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে, যা বাস্তবিক অর্থেই তাদের জীবনযাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি কেবল কাগজে কলমে বৃদ্ধি নয়, এই বৃদ্ধি মাসের শেষে তাদের হাতে আসা টাকার পরিমাণে সত্যিকারের পার্থক্য তৈরি করবে। উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতনেও যৌক্তিক সমন্বয় আনা হয়েছে, যেন মেধাবী এবং যোগ্য কর্মকর্তারা বেসরকারি খাতের দিকে ঝুঁকে না পড়েন এবং সরকারি সেবায় নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ করতে অনুপ্রাণিত হন।
দ্বিতীয় বড় পরিবর্তন এসেছে পেনশন ব্যবস্থায়। শতভাগ পেনশন পুনর্বহাল করা হয়েছে। এটি একটি অত্যন্ত সাহসী এবং মানবিক সিদ্ধান্ত। একজন কর্মচারী তার জীবনের সেরা সময়, সেরা শক্তি এবং সেরা মেধা দিয়ে দেশের সেবা করেন। তারপর যখন তিনি অবসরে যান, যখন তার কর্মক্ষমতা কমে আসে, যখন তার চিকিৎসার প্রয়োজন সবচেয়ে বেশি, ঠিক তখন যদি তিনি আর্থিক অনিশ্চয়তায় পড়েন, তাহলে এর চেয়ে অমানবিক পরিস্থিতি আর কি হতে পারে। শতভাগ পেনশন পুনর্বহালের মাধ্যমে আজ সেই অনিশ্চয়তার স্থায়ী সমাধান হলো। তৃতীয় উল্লেখযোগ্য পরিবর্তন হলো বার্ষিক ইনক্রিমেন্টে। প্রতি বছর বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে 60%। এই হারটির গুরুত্ব অনুভব করতে হলে একটু ভাবুন। প্রতি বছর বাজারে যেভাবে মূল্যস্ফীতি হচ্ছে, সেই গতির সাথে যদি বেতন না বাড়ে, তাহলে প্রকৃত অর্থে বেতন প্রতি বছরই কমছে। 7% বার্ষিক ইনক্রিমেন্ট নিশ্চিত করবে যে একজন কর্মচারীর প্রকৃত ক্রয় ক্ষমতা বছর বছর ক্ষয় হবে না, বরং তার পরিবারের জীবনমান ক্রমশ উন্নত হতে থাকবে। চতুর্থ পরিবর্তন এসেছে